মাঝে মাঝে কথাগুলো শুনলে গর্ব অনুভূত হয়, মাঝে মাঝে কথাগুলো শুনলে হাসি পাই, মাঝে মাঝে কথাগুলো শুনলে প্রচণ্ড রাগ হয়। মিশ্র অনুভূতি দেখা দেয়। এই মিশ্র অনুভূতির কারণ যদি আমরা একটু সদয় দৃষ্টিতে দেখি তাহলে ব্যাপারগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি। যখন কোনো ছাত্রনেতা কিংবা এখন তো আর ছাত্রনেতা বলা যাবে না, এখন নেতা বলতে হবে, কোনো নেতা যারা সদ্য রাজনীতি শুরু করেছেন, রাজনৈতিক দল করেছেন, যখন তারা রাজনৈতিক শিষ্টাচারের কথা বলেন তখন আমাদের গর্বে মুখটা ভরে যায়। কিন্তু যখন আমরা তাদের রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণগুলো স্মরণ করি তখন আমাদের ঘৃণায় মন মানে ঘিন ঘিন করে এবং অনেকটা বমি বমি ভাব লাগে। বলছি একজন নতুন নেতা যিনি সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন, যিনি একটা সময় টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন গণরুমে একটা সিট পাওয়ার জন্য, যিনি গরমে ট্রেনে পাখা না ঘোরা কম্পার্টমেন্টে বসে ঢাকা থেকে তার পঞ্চগড়ের নিজের বাড়িতে যেতে বাধ্য হয়েছেন, তাকেই আমরা দেখলাম যে শেখ হাসিনা পতনের পরে তিনি জমিদারের নাতি হয়ে গেলেন এবং 150 গাড়ি নিয়ে শোডাউন করলেন এবং বললেন যে এই 150 গাড়ি শোডাউন করতে আর কয় টাকা লাগে, এটা তো আমার পরিবারের জন্য এটা কোনো ব্যাপারই না, নির্বাচন করতে যে টাকা লাগে সেটা আমার দাদার যে জমিদারি রয়েছে সেখান থেকে এটা খুবই ডাল ভাত ব্যাপার। কিন্তু সেই মানুষটাকেই, সেই ছেলেটাকেই আমরা দেখেছি যে অর্থনৈতিক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলে সিট পাওয়ার জন্য গণরুমে এক কোণে একটু মাথা গোজার ঠাঁই পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি এবার বলছেন রাজনৈতিক শিষ্টাচারের কথা, যেটা শুনে গর্ব অনুভূত হচ্ছে ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের গর্ব অনুভূত হওয়ার কথা যে রাজনৈতিক শিষ্টাচারের কথাটা তিনি বলছেন। কিভাবে তিনি বললেন রাজনৈতিক শিষ্টাচার? তিনি আমাদেরকে শেখাতে চাইলেন, রাজনৈতিক দলগুলোকে শেখাতে চাইলেন, নাকি তিনি নিজেও চর্চা শুরু করেছেন? চলুন একটু জেনে দেখি কি বলছেন তিনি। বাস্তবতাটা কি, সেটার সঙ্গে বাস্তবতা মেলে নাকি বাস্তবতাটা পুরোটাই উল্টা, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সার্জিস আলমের রাজনৈতিক শিষ্টাচারের কথা। তার ফেসবুক পোস্টটা দেখে ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে এবং মনে হয়েছে সত্যি সত্যি যদি এটা তারা সমাজে প্রতিষ্ঠিত করতে পারত কিংবা চেষ্টা করত কিংবা অদূর ভবিষ্যতেও যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে সেটা দারুণ একটা ব্যাপার হবে। কিন্তু পরক্ষণেই যখন ভাবলাম তাদের ইতিহাসের কথা তখন মনে হলো যে এটা শুধু অন্যকে উপদেশ দেয়া, অন্যের বেলায় এটা প্রযোজ্য, তাদের নিজের বেলায় এটা প্রযোজ্য নয়। অর্থাৎ নিজের প্রয়োজনে আমি যা ইচ্ছা তাই করতে পারি, অন্য কেউ যদি যা ইচ্ছা তাই করতে চায় তাহলে আমি তাকে পরামর্শ দিই, সুপরামর্শ দিই, অনেকটা সুপরামর্শ বিক্রয় কেন্দ্র কিংবা প্রদান কেন্দ্রের মতো এরকম একটা অবস্থা। কি বলছেন তিনি? একটু ইত্তেফাক তার ফেসবুক পোস্ট নিয়ে শিরোনাম করেছে, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার ও সংলাপের দরজা খোলা রাখা জরুরি। সার্জিস আলম তিনি কি বলছেন সেটা একটু জেনে নিই, তারপরে আমরা একটু উদাহরণে যাব। দেশের রাজনীতিতে মতভেদ ও আদর্শিক লড়াই থাকবে, কিন্তু তার মাঝেই রাজনৈতিক শিষ্টাচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন এই সার্জিস আলম। তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেটা নিয়ে তার পোস্টটা আপনারা দেখে নিন। তিনি সেখানে লিখেছেন রাজনীতিতে আলাদা দল থাকবে, মত থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে, কথার লড়াই থাকবে, যুক্তির লড়াই থাকবে, কিন্তু এর মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সম্মানের জায়গাটা অটুট রাখা জরুরি। রাজনীতিবিদদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশ ও জনগণের কল্যাণ। জনগণের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর একে অপরের মুখোমুখি হওয়া এবং আলোচনার পরিবেশ বজায় রাখা দরকার, এমনটা তিনি বলেছেন। এই যে রাজনৈতিক শিষ্টাচার, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, কথা বলার সময় শ্রদ্ধাটা রাখা, এই ব্যাপারগুলো শুনতে অসাধারণ লাগে না? মনে হয় যে কত অসাধারণ কথা, এবং এই অসাধারণ ব্যাপারটা যদি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারত তাহলে বোধহয় আমরা একটা ভালো রাজনীতি দেখতে পারতাম। আমরা কি দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও বিরোধীদের উদ্দেশ্যে টিটকারিমূলক কিংবা আক্রমণাত্মক বক্তব্য প্রতিনিয়ত দেয়া হয়েছে।
সেটার বেলায় তারা খুব একটা কম ছিল না, কিন্তু সব থেকে ভয়াবহ আক্রমণাত্মক ব্যাপার আমরা দেখেছি 24 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে এই সার্জিস আলমদের কণ্ঠে। তারা প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে অসম্মান করেছে, বঙ্গবন্ধুর কবর রচনা করতে চেয়েছে, 32 নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, সেই বাড়ি ভেঙে উল্লাস প্রকাশ করেছে। সেখানে 32 নম্বরে মানে ওই হিন্দি গান বাজিয়ে উৎসব করেছে, যে ভারত বিরোধী রাজনীতি তারা প্রতিনিয়ত করে। তারা দেখেছি শুধুমাত্র মানে আওয়ামী লীগকে আক্রমণ করে ক্ষান্ত হয়নি, তারা মিছিল করেছে, তারা এবং তাদের অনুসারীরা মিছিল করেছে টিনের চালে কাউয়া, খালেদা জিয়া, ওই বুঝতেই পারছেন কি, টিনের চালে কাউয়া, তারেক জিয়া, এই মিছিলগুলো তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা করেছে প্রকাশ্যে। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই কাজগুলো তারা করেছে, আমরা করতে দেখেছি। মিছিল ব্যাপারগুলো বাদ দেন, শুধুমাত্র যদি তাদের নেতাদের বিভিন্ন জনের যে বক্তব্য, আমরা দেখেছি যে সেনাপ্রধান সম্পর্কে তারা যে সকল ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে, মিনিমাম রেসপেক্ট মানে সম্মান বোধ, মিনিমাম শ্রদ্ধা বোধ আপনারা কি তাদের মধ্যে দেখেছেন? সেনাপ্রধান সম্পর্কে হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত এই ধরনের জঘন্য স্লোগান তারা দেয়নি, সেনাপ্রধানকে নিয়ে দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেনি যে এই আর্মি, এদের ঘিলু নাই, এদের মগজ নাই, এরা লেখাপড়া জানে না, এরা গুলিটা ঠিকমতো করতে জানে না, এরা স্টেট বোঝে না, রাষ্ট্র বোঝে না, এভাবে বলেনি? বলেছে তো। নাসিরউদ্দিন পাটোয়ারি গত নির্বাচনের আগে মির্জা আব্বাস নিয়ে যে ধরনের কথা বলেছেন, তার মধ্যে একটাও কি শালীনতা বজায় রাখা কথা ছিল? একটা? ধরে নিলাম নির্বাচনের মধ্যে যা করেছে সেগুলো প্রতিনিয়ত, মির্জা আব্বাস এখন তো অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, সেই সময় মির্জা আব্বাস বলেছিলেন যে আমি শুধু মনে মনে দোয়া করছি যে 12 তারিখ পর্যন্ত আল্লাহ আমাকে ধৈর্য দাও। কারণ তার প্রতিটা পদক্ষেপ, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিটা পদক্ষেপ ছিল মির্জা আব্বাসের উদ্দেশ্যে এই মেসেজ দেয়া যে আমি মার খেতে চাচ্ছি, আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারলেই তো বেশি সংবাদ হবে এবং ওই সংবাদটাকে পুঁজি করে আমি নির্বাচনে ফায়দা লুটতে পারবো। কিন্তু মির্জা আব্বাস সেই ফাঁদে পা দেননি, কিংবা তার অনুসারীরা সেই ফাঁদে পা দেননি। বহুভাবে ফাঁদ পাতা হয়েছে। আমরা দেখেছি যে ওমরা করতে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ওই যে বক্সিং মেশিনে বক্সিং দেওয়ার সময় ওই মানে জায়গাটাকে, যে জায়গায় তিনি বক্সিং দিবেন সেটাকে দেখিয়ে বলছেন মির্জা আব্বাস, মির্জা আব্বাস বলে তিনি বক্সিং দিচ্ছেন। এই ব্যাপারগুলো করেছেন তো এই ব্যাপারগুলো যখন করেছেন, আপনারাই করেছেন। আমি মানে দু একজনের শুধু উদাহরণ দিলাম। আপনাদের শীর্ষস্থানীয় মানে নেতাদের যে বক্তব্য, এমনকি সব থেকে মানে কম উচ্ছৃঙ্খল এবং সব থেকে ভদ্র নেতা হিসেবে যিনি পরিচিত, যে দুইজন পরিচিত, তাদের সভাপতি এবং মানে আহ্বায়ক এবং সদস্য সচিব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, সেই আক্তার হোসেনের মুখের বাণীর কথা আপনাদের মনে আছে? সেই আক্তার হোসেনের মুখের বাণী এরকম ছিল যে স্ত্রীর সঙ্গে সহবাস করতে গিয়ে, সহবাস করার পরে যে আপনার মানে কি বলবো, যে আপনার শেষ অবস্থা যখন হয়, সেই শেষ অবস্থায় যে আরাম, যে শান্তি, সেই শব্দগুলো উচ্চারণ করেছিলেন। কিন্তু সেই যে শব্দগুলো আমি উচ্চারণ করলাম না, সেই রকম শান্তি পেয়েছি শেখ হাসিনার বিদায়ের, শেখ হাসিনাকে তাড়িয়ে। তো শেখ হাসিনাকে তাড়ানোর বিষয়ে এই ধরনের অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কোনো যুক্তি আছে? শেখ হাসিনাকে তাড়িয়ে তো বাংলাদেশের বহু মানুষ শান্তি পেয়েছে। তারা কি সেরকম শান্তি পেয়েছে যে স্ত্রী সহবাসের শেষে, একবারে শেষ মুহূর্তে যখন উত্তেজনা শেষ হয়ে যায়, সেই সময় যে আরাম পায়, সেই আরামের মতো আরাম পেয়েছে? এরকম কুরুচিপূর্ণ বক্তব্য কেউ দিয়েছে? আমার মনে হয় দেয়নি। মানে এখন পর্যন্ত একজন ব্যক্তি সম্ভবত কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দেননি, তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মুখে এখন পর্যন্ত কোনো কুরুচিপূর্ণ বক্তব্য পায়নি। কিন্তু আপনারা যারা মানে এই জুলাই আন্দোলনের শীর্ষ জায়গায় ছিলেন, একেবারে সামনের সারিতে ছিলেন, তারা যে ধরনের কুরুচিপূর্ণ আক্রমণ করেছেন, তারা যেভাবে, তারা এবং তাদের মানে সহযোগী সহচরবৃন্দ এবং জোটের লোকজন যেভাবে আক্রমণ করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যে ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, আপনাদের অনুসারীরা যে মিছিল করেছে, যে ভাষায় মিছিল করেছে, এমনকি মানে ইরানে আক্রমণ কেন তারেক রহমান জবাব চায়, এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডও তো এদেশে দেখেছি এবং এই তরুণরাই করেছে।
আমাদের হতাশার জায়গা হচ্ছে এই তরুণরাই করেছে, যেটা আমাদের প্রত্যাশিত নয়। কিন্তু তার এই কথাটা, তার স্ট্যাটাসটা অসাধারণ। তারা সত্যিই যদি রাজনৈতিক শিষ্টাচার, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, মতভেদ থাকবে, দলভেদ থাকবে, পার্থক্য থাকবে, রাজনৈতিক মানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তারপরেও আমরা শিষ্টাচারের মধ্যে থাকব, শ্রদ্ধাবোধের মধ্যে থাকব, এই যে অসাধারণ থিওরি, এই অসাধারণ থিওরি আমার মনে হয় যে গত 55 বছরে যেটা ছিল না, সেটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব ছিল এনসিপির তরুণ দল হিসেবে। কারণ তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে দিতে চেয়েছিল। তারা যদি এটা প্রতিষ্ঠিত করতে পারত, তাহলে গত নির্বাচনে আমি নিশ্চিত জামাতের সঙ্গে তাদের জোট করতে হতো না। তারা একা একাই প্রফেসর ইউনূসের 1.5 বছরে তারা যেটা করেছে তার ঠিক রিভার্সটা, পজিটিভটা তারা যদি করতে পারত, তাহলে তারা একা একা নির্বাচন করলে জামাতের আসনের চাইতে অনেক বেশি আসন তারা একা পেতে পারত, যেটা নেপালে সম্ভব হয়েছে। জেনজিরা সরকার গঠন করেছে, সেটা বাংলাদেশে সম্ভব হয়নি, কারণ প্রফেসর ইউনূসের হিংসার চাষের ফাঁদে পড়েছিল এই ছাত্র তরুণরা, এবং ফাঁদে পড়ে তারা নিজেদেরকে মানে অসুরের বেশে মানে প্রকাশিত করতে চেয়েছিল, নিজেদেরকে অসুর হিসেবে ভেবেছিল এবং যা ইচ্ছা তাই করতে চেয়েছিল। যা ইচ্ছা তাই করতে চাওয়ার পরিণতি আজকে তারা কোথায় এবং নেপালের জেনজিরা কোথায়, এই পার্থক্য, এই বিভেদটা দেখলেই পরিষ্কার হয়ে যায় যে তারা কোন পথে এবং নেপালের তরুণরা কোন পথে ছিল। কিন্তু আবারও বলছি, তার এই ফেসবুক স্ট্যাটাসটা অসাধারণ। আজকেও আগের সমস্ত কিছু ভুলে গিয়ে আজকেও যদি এই সহনশীলতা তারা মানে এবং শ্রদ্ধাবোধ তারা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, অন্যের বেলায় আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর এগুলো ট্যাগ দিয়ে আবার নিজেরা আওয়ামী লীগের দোসরের সঙ্গে যে গোপন বৈঠক করে সেটাকে জায়েজ করার চেষ্টা না করে, সবার জন্য যদি যেন ইকুয়াল ফিল্ড হয়, সেই ইকুয়াল ফিল্ডটা তারা যদি তৈরি করতে পারে, তাহলে আগামী দিনের রাজনীতির নেতৃত্ব তারাই দেবে। আর যদি সেটা করতে তারা ব্যর্থ হয়, তাহলে ঝরে পড়বে খুব দ্রুতই। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।